बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna muhammadan abduhu wa rasuluh amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আহ, যেখানে শেষ করছিলাম গতদিন তারপর থেকে শুরু করবো। এটা চ্যাপ্টার 4 এই বইটার, মিউজিক মেড মি ডু ইট। দি মিউজিক দ্য মিউজিক মেড মি ডু ইট। এটার চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার। এটা উনি যেভাবে সাজিয়েছেন আর কি, ওনার প্রায়োরিটি অনুযায়ী। 5 নম্বর হচ্ছে পজিশন অফ দ্য কম্পেনিয়ন্স অ্যান্ড ফর দ্য ফোর ইমামস অন অ্যান্ড আদার ইসলামিক স্কলার, মিউজিকের উপরে। ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ আর্গুমেন্ট ইউজড ইন ফেভার অফ ইসলামিক মিউজিক, এটা আমরা গুরুত্ব সহকারে পড়বো, কারণ এটা নিয়ে অনেকে কথা বলে বা অনেকে বলে যে এই সময় তো এটা করা হয়েছিল, ওই সময় তো এটা হয়েছিল। মদিনায় যখন রসুল আসলেন তখন সবাই তো তাকে তালাল বাদরু আলাইনা বলে ই করলেন, ওয়েলকাম করলেন ইত্যাদি। সেই সব ফ্যালাসিয়াস আর্গুমেন্ট গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। 7 নম্বর হচ্ছে মিউজিক অ্যান্ড সোসাইটি, যে চ্যাপ্টার গুলো পরে পড়বো আমরা। 8 নম্বর ইট ইজ নেভার টু লেট, মানে কখনোই ছাড়ার জন্য বা ফিরে আসার জন্য বা তওবার জন্য, সেটা আর কি। আর আজকের চ্যাপ্টারটা বললাম তো, আজকের চ্যাপ্টারটা হচ্ছে মানে টাইটেল চ্যাপ্টার। এই বইয়ের নাম যে চ্যাপ্টার, নামে অনুযায়ী মানে নামটা যেখান থেকে আসছে, মিউজিক মেড মি ডু ইট। আর এর আগের চ্যাপ্টার গুলো আমরা পড়ছি সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। তার আগের চ্যাপ্টারটা পড়ছি আমরা সায়েন্টিফিক রিসার্চ অ্যাবাউট দ্য এফেক্টস অফ মিউজিক অন দ্য বডি, শরীরের উপরে মিউজিকের এফেক্ট কি। 1 নম্বর চ্যাপ্টার ছিল মিউজিক ফ্রম দ্য শরিয়া ভিউ। আমরা ফিরে আসি 4 নম্বর চ্যাপ্টারে। বইটার নাম যদিও দ্য মিউজিক দি আছে আগে একটা, বা দা আছে আগে, দ্য মিউজিক মেড মি ডু ইট, কিন্তু চ্যাপ্টারের নামে আবার শুধু মিউজিক মেড মি ডু ইট। আমরা জাস্ট শুরু করছিলাম, এটা জাস্ট শুরু করছিলাম এবং ইন্ট্রোডাকশন একটু পরেই আমরা শেষ করে দিয়েছিলাম গতদিন, আর আমাদের ই করা আগানো হয় নাই। তো আজকে সেটা ইন ডিটেলস পড়বো ইনশাল্লাহ। প্রথমে শুরুই করছেন, আপনাদেরকে বলছি ইট কথাটা যখন এইভাবে বলা হয় ইংরেজি ভাষায়, তখন একটা পার্টিকুলার 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 সেন্স আসে এটার। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আগেও আগেও ডিসক্লেমার করছি যে এই আলোচনা করতে গিয়ে বা এই আলোচনা করতে গেলে কিছু আহ অপ্রিয় শব্দ বা কিছু কিছু র কথাবার্তা আসবে, এটা আনএভয়েডেবল। আসল কথা হচ্ছে যে এটার পেছনে যে কথাটা বলে নেওয়ার আছে সেটা হচ্ছে যে আমরা জাস্ট মানে সভ্যতা বা সফিস্টিকেসির মোড়কে একটা খারাপ জিনিসকে পেঁচায় নিলেই সেটা ভালো হয়ে যায় না। আমাদের যারা মানে ইভেন যে কোনো অ্যাভারেজ, যে কোনো উচ্চশিক্ষিত বা পরিশীলিত পরিবার, বাংলাদেশি হোক অথবা অন্যান্য মুসলিম দেশেও, উচ্চশিক্ষিত পরিশীলিত যারা নিজেদেরকে কালচার মনে করেন, সফিস্টিকেটেড মনে করেন বা এডুকেটেড মনে করেন, যে সমস্ত ভাইসেস গুলো নিয়ে আমরা, যে সমস্ত ইসলামের মানে ইসলামের চুলচেরা বিশ্লেষণে যেগুলো ভাইসেস বা অত্যন্ত বড় অন্যায় বা গুনার কাজ বা অশ্লীলতার কাজ, সেগুলো সবকটাই কিন্তু উচ্চশিক্ষিত পরিশীলিত সমাজে, ইভেন মুসলিম মুসলিম মানে যাদেরকে আমরা মুসলিম বলি বা মুসলিম বলবো আমরা, মানে ডেমোগ্রাফিতে যারা মুসলিম হিসেবে গোনা হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু এগুলা রিভিয়ার্ড বা এগুলা মানে সম্মানিত কাজ। যে কাজগুলোকে আমরা সমালোচনা করতেছি সেগুলো সবই কিন্তু সম্মানের জন্য সম্মানিত কাজ বলে বিবেচিত হবে। সফিস্টিকেটেড, এডুকেটেড বা কালচার যাদের বলি, বা আপার এশেলন যদি বলি অফ দ্য সোসাইটি, যেখানে মুসলিম দেশেও, মুসলিম দেশগুলোতেই, মুসলিম দেশগুলোর কথাই বলতেছি আমরা, সেখানে কিন্তু এই সব কটা আপনার একটা পজিটিভ হিসাবে এটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে দুঃখজনক পার্ট আর কি। এই 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 সমস্ত আলোচনা করতে গেলে বা সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে এটা, যে আপনি যে জিনিসগুলো সমালোচনা করতেছেন সেই জিনিসগুলাই গর্বের বা মানে
নিজেদেরকে সুপিরিয়র মনে করার ব্যাপার হচ্ছে মুসলিমদের ভিতরেই, যারা জানেন না, যাদেরকে আল্লাহ সেই দৃষ্টিশক্তি দেন নাই। মিউজিক যেমন একটা বললাম, মিউজিকের সাথে সাথে আরো যাবে কবিতা, নাটক, তারপরে ধরেন স্পোর্টস। ইভেন স্পোর্টস এর কথা আপনি চিন্তা করেন, মানে আহ এই এই কয়দিন আগে যে পাকিস্তানি এটা হইলো, পাকিস্তানের সাথে পাকিস্তানের খেলা যে হইলো, পাকিস্তান যখন ইন্ডিয়াকে হারাইলো, পাকিস্তানের একজন মিনিস্টার বললেন যে আহ এটা ইসলামের বিজয় হয়েছে। আসলে কি তাই? তাইলে যেদিন পাকিস্তান হারে গেল ওই দিন কি ইসলামের হার হইলো? বা আল্লাহ বা আল্লাহ রসুল বা ইসলাম বা ইসলামের যারা আমাদের যারা সালাফ, তারা কি কখনো বলছেন যে এই ধরনের একটা স্পোর্টস মানে খেলা, প্রফেশনাল খেলা যেটাতে জুয়া হয়, যেটাতে অশ্লীলতা আছে, এটা বিজয় মানে ইসলামের বিজয়, এটা বলছেন না। কিন্তু দেখেন, এটাকে কিন্তু মুসলিম শাসক, মুসলিম জাতি মনে করতেছে যে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, একটা খুব গর্ব করার বিষয়। এবং এটা এতই গর্ব করার বিষয় যে এটাকে ইসলামের বিজয় হিসাবে চিহ্নিত করে ফেলতেছে। একটা বোলার সে খুব ই করে, খুব মানে একটা উইকেট ই করে, নেওয়ার পরে শাহাদা আঙ্গুল তুলে আকাশের দিকে তাকিয়ে গেছে। তার মানে কি সে আহ, এই কাজটাকে, একটা উইকেট নেওয়ার কাজটাকে সে আহ আল্লাহর সাথে সম্পৃক্ত করতেছে, আল্লাহর ব্লেসিং এর সাথে সম্পৃক্ত করতেছে। অথচ আপনি যদি একেবারে খুব চুলচেরা বিশ্লেষণ করেন, তাহলে কি এটা ইকুইভ্যালেন্ট টু ধরেন মদ খায় কেউ আলহামদুলিল্লাহ বললো, এরকম জিনিস না? মদ খাওয়ার তৌফিক দিয়েছেন তাকে আল্লাহ, বড় একটা জায়গায় গিয়ে খুব দামি একটা মদ খাইছে, এবং এই যে তৌফিক দিয়েছেন তাকে আল্লাহ, সবাই এখানে যাইতে পারে না, খাইতে পারে না, সে আলহামদুলিল্লাহ বললো, এই ধরনের একটা ব্যাপার হয়ে গেল না একটা? সো এই সব কথা ডিসকাস করতে গেলে অপ্রিয় কিছু প্রসঙ্গ আসবে, এবং কিছু জিনিস আসবে যেগুলা র, বা যেগুলা হয়তো আহ এটা সত্যি যে শুনতে বা কোএক্সিস্ট করতে এটার সাথে কষ্ট হইতে পারে কিছু কথা। তো সেই কথাগুলা আমাদের মানে তিতা হইলেও সেগুলা আমাদেরকে নিতে হবে, এবং সেগুলা হজম করতে হবে, এবং সেগুলা যে খারাপ লাগাটা প্রাথমিক একটা আর কি, যে প্রাথমিক একটা গুড নিউজ, যে আপনার একটা খারাপ কথা শুনতে খারাপ লাগতেছে উইদাউট রিয়েলাইজিং যে আপনি এটার ভিতরে ডুবে আছেন। যেমন স্পোর্টস এর সম্বন্ধে বলতে গিয়ে যখন বলবো, তখন প্রথমে প্রাথমিকভাবে খারাপ লাগবে, তারপরে বুঝবেন যে আপনি এটার ভিতরে ডুবে আছেন, এবং আপনি ডুবে আছেন দেখে বুঝতেছেন না যে এটা খারাপ, এটা কোথায় আছে। এই মিউজিকের বেলা একই কথা, নাটকের বেলা একই কথা, সিনেমার বেলা একই কথা, যত কিছু আছে অন এন্ড অন এন্ড অন সবকিছুর বেলায় কিন্তু একই কথা, যে আপনি ডুবে আছেন দেখে আপনি আপনি আপনার দৈনন্দিন জীবনের একটা অংশ এটা, সেই জন্য আপনার কাছে কখনো মনে হয় নাই। কিন্তু এর ভিতর যে খুব ন্যাক্কারজনক খারাপ জিনিসগুলো আছে, যেগুলো আপনাকে চোখে আঙ্গুল দিয়ে যখন আমি দেখাচ্ছি, তখন আপনার মনে হচ্ছে যে আমি বাড়াবাড়ি করতেছি, বা আমি অশ্লীল কথা বলতেছি, বা আমি একটা অ্যাপারেন্টলি একটা নিষ্পাপ জিনিস বা সুকুমার বৃত্তির একটা ব্যাপারকে আমি খারাপ করতেছি আপনার। তারপরে আপনি যখন একসময় রিয়েলাইজ করবেন, ইনশাল্লাহ হয়তো তখন ফিরে আসবেন। কিন্তু টিল দেন আপনার ভিতরে কিন্তু একটা ক্রাইসিস চলবে। আপনি চিন্তা করবেন যে পৃথিবীটাকে এত এত নো কেন, এত খারাপ কেন, সবকিছুর ভিতরে আমরা খারাপ দেখি কেন, আমরা সবকিছুতে ছিদ্র অন্বেষণ করি কেন, এরকম মনে হইতে পারে। আমি এই জন্য বলে নিলাম একটা ডিসক্লেমার। শুরুতেই বলতেছেন মিউজিক ক্যান মুভ আস টু টিয়ার্স অর টু ড্যান্স অর টু ফাইট অর টু মেক লাভ। একই মিউজিক আপনাকে কি করতে পারে? আপনি কাঁদতে পারেন মিউজিক শুনতে শুনতে, বহু মানুষ কান্দে মিউজিক শুনতে শুনতে। আপনারা এই যে আমি জানি না, আমার আমার জাহেলি যুগের কথা বলতেছে, যে এই এই মানুষগুলাই যারা অনেক পয়সার বিনিময়ে লাইভ পারফর্ম করতো, এই জগজিৎ সিং, চিত্রা সিং, বা আপনার পঙ্কজ উদাস, এই ধরনের মানুষগুলো যারা, এরা তো এই পুরা ইন্ডো পাক সাবকন্টিনেন্ট ছাপায়াও আপনার দুবাই, শারজা, ওইসব জায়গাতেও করতো, মিডল ইস্টের জায়গাগুলোতে পারফর্ম করতো। তো এদের এইগুলো যদি আপনি দেখেন একটা, যে আমি তো আর ওইসবে ছিলাম না কখনো, জাস্ট ভিডিও যদি দেখেন, তাহলে দেখবেন যে কিভাবে মানুষ রিয়েক্ট করতেছে, কাঁদতেছে, হাসতেছে, অন্য একটা জগতে, অন্য একটা এক্সিস্টেন্স ভুলে গেছে মানুষ নিজের আর কি। তো এই ধরনের ব্যাপার, টিয়ার্স অর ড্যান্স, আপনাকে কান্না, আপনার চোখে পানি নিয়ে আসতে পারে মিউজিক, আপনাকে নাচাইতে পারে। অফকোর্স নাচানো তো, নাচ তো আমি আগেই বলছি, নাচের একটা ডেফিনেশন বলছিলাম, ডিজায়ার অফ ফ্ল্যাশ, ডিজায়ার অফ ফ্ল্যাশ টু বিকাম মিউজিক। মানে মিউজিকের তালে তালে আপনার কোট আনকোট মাংস, মাংসের
ডিজায়ার, মানে মাংসটা চায়, শরীরের মাংস বা মাংস পেশি চায় মিউজিকের মিউজিক হয়ে যেতে। সেটা তো আর হইতে পারে না, সেটার তালে তালে তখন দুলতে থাকে বা সেটার তালে তালে তখন নাচতে থাকে। এটা একটা ডেফিনিশন ছিল আর কি, যে সে ডান্স করাটা, ডান্সের একটা ডেফিনিশন ছিল যে ডিজায়ার অফ ফ্লেশ টু বিকাম মিউজিক। আচ্ছা, টু ফাইট, আপনার চল চল চল, এই রণসঙ্গীত যেগুলো আছে এগুলা কি করে, মানুষকে ইন্সপায়ার করে টু ফাইট। আমাদের ইন্সপায়ারেশন অবশ্য কোরআন থেকে আসে, মুসলিমদের আসার কথা ছিল বা আসছে। আপনারা জানেন যে ইসলামী প্রথম যুগের যুদ্ধগুলাতে র্যাঙ্কস এন্ড ফাইলে সূরা আনফল রিসাইট করা হতো মানুষকে জিহাদের এই সম্বন্ধে উদ্বুদ্ধ করার জন্য বা বোঝানোর জন্য, বা সেই সম্বন্ধে রিওয়ার্ড এবং বা যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলার জন্য, সেগুলা বোঝানোর জন্য বা সেগুলাতে অনুপ্রাণিত করার জন্য, সোজা কথা। আচ্ছা, অ্যান্ড অর টু মেক লাভ, অথবা ব্যভিচার, অবিচার, অনাচার বা শারীরিক সংসর্গে মিউজিক প্রভাবিত করে বা মিউজিক উদ্বুদ্ধ করে। মিউজিক ক্যান মুভ আস, মানে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে, আমাদেরকে পরিচালিত করতে পারে সেই দিকে। ইট ইজ ক্রিয়েটেড বাই পিপল টু এফেক্ট অ্যান্ড কমিউনিকেট উইথ আদার পিপল। অন্য মানুষকে প্রভাবিত করার জন্য, অন্য মানুষের সাথে কমিউনিকেট করার জন্য। কমিউনিকেট করা মানে ওই প্রভাবিত করার, কমিউনিকেট করা, অন্য মানুষকে তাদের পণ হিসাবে ব্যবহার করার জন্য। যারা ক্রিয়েট করে মিউজিক তারা অন্য মানুষকে তাদের কমোডিটি, পণ হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, তাদেরকে নিয়ে তাদের মানে তাদের মানে কমোডিটি হচ্ছে মানুষের ইমোশন, মানুষের চিত্ত, মানুষের মস্তিষ্ক ইত্যাদি, এগুলাকে ম্যানিপুলেট করে তারা। In one sense, it's no surprise that music grabs us, মানে গ্র্যাবস মানে পাকড়াও করে বা দখল করে নেয় আমাদের, বা বন্দি করে নেয় আমাদের। এটাই এটাই পারপাস মিউজিকের আসলে। বাট ওয়ান্স ইউ লুক এট দ্য প্রসেস, ইট সিমস কোয়াইট মিরাকুলাস that people can bowl one another over just by jiggling sound waves. মানুষকে চড়াইতে পারে, সোজা কথা। এখানে যে সেন্সটা বলছে যে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে চড়াইতে পারে জাস্ট বাই জিগলিং সাউন্ড ওয়েভস, কিছু সাউন্ড ওয়েভের মানে শব্দ তরঙ্গের খেলানেলা দিয়া। সোজা কথা, আমি সোজা বাংলায় যেটা আসবে এটার অর্থ এটা। এই রোজেনফিল্ড একজন সাইকোলজিস্ট এবং মিউজিশিয়ান, তার লেখার থেকে এটা করা। দ্য মিউজিক দ্য বিউটিফুল ডিস্টার্বার, যে বইটা বা যে লেখাটা, সেখান থেকে এটা এইটুক দিয়ে শুরু করছেন। এটা বোধহয় আমরা পড়ছিলাম, জাস্ট এই প্যারাগ্রাফটুকু হয়তো আমরা পড়ছিলাম গতদিন, কিন্তু আমরা এটা অনওয়ার্ড যাইনি। অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট গ্রিক বা এনশিয়েন্ট গ্রিকস, প্রাচীন গ্রিকের ইসে শব্দের রুট ওয়ার্ড ফর মিউজিক ইজ মিউজ, MUSE, মিউজ। আমরা বলি না অ্যামিউজমেন্ট বলি না, সেটা থেকে মিউজ, which referred to the spirit being responsible for the inspiration of all arts. এটা হচ্ছে একটা স্পিরিট বা একটা একটা ফেরেশতা, কথাটা আমি বলতে চাই না, মানে তাদের তাদের কাছে ফেরেশতা বা অদৃশ্য শক্তি যদি বলি আমি, তাদের আর কি, তাদের, আমাদের ফেরেশতা না, মানে সেই ধরনের সেন্সটা আসে স্পিরিট। যেমন হলি স্পিরিট বলি না আমরা, খ্রিস্টানরা বিশ্বাস করে, সেই রকমের আর কি একটা শক্তি, অদৃশ্য শক্তি, যা কিনা সকল আর্ট, কলা যেটাকে আমরা বলি, কলার ভিতরে সবকিছু আসবে, সকল আর্ট বা কলা যেটাকে বলি, সেটা রেসপন্সিবল ফর দ্য ইন্সপাইরেশন, সেটা অনুপ্রাণিত করে। যেটা এখানে একটা ছোট্ট পজ নিয়ে একটা ছোট্ট কথা বলার দরকার আছে। এই আর্ট কথাটা আমরা একটা কথা ধরেন, এই সবকটা কিন্তু নেগেটিভ ছিল। এই যে সফিস্টিকেশন আমি বলতেছি, সফিস্টিকেশন মানে কিন্তু হচ্ছে আরেকটা মিনিং হচ্ছে মেকি, যেটা যেটা অরিজিনাল না, আপনার নিজস্ব না, যেটা অরিজিনাল না, যেটা ঘষতে ঘষতে মাসতে মাসতে আপনি নিজেকে করেন। ফর এক্সাম্পল, একজন মহিলার আসল চেহারা একটা, এবং সে ঘুইসা মাইজা পেন্ট করে মেকআপ করে আরেকটা চেহারা বানায়, তাই না? এই দুইটা যেমন মানে অ্যানালজি যদি আমি দেই, তা আসল চেহারাটা তার হচ্ছে রিয়েলিটি, আর ওটা হচ্ছে আর্টিফিশিয়ালিটি বা মেকি। তো আর্ট জিনিসটাও কিন্তু সেরকম। আর্টের উল্টাটা আপনাদের বলছি বোধহয় কখনো আমি, আর্টের উল্টা শব্দ হচ্ছে আর্টলেস, যেটার একটা মিনিং হচ্ছে ন্যাচারাল।
অপোজিট অফ আর্ট ইজ আর্টলেস। আর্টলেস আর আর্টলেস কথার একটা মিনিং হচ্ছে ন্যাচারাল, যেটা যেটা আর্ট নাই, যেটা ওটা ন্যাচারাল। তাহলে আর্টটা খুব, আমরা আমরা এখন ওই যেটা যেটা বলতেছি আর কি, যে আমাদের জীবনটা এমন হয়েছে, আমাদের পৃথিবীটা এমন হয়েছে, শয়তান নিয়ন্ত্রিত, শয়তান পরিচালিত পৃথিবীটা এমন হয়েছে যে যা কিছু বাজে, অশ্লীল, মেকি, কৃত্রিম, সেটাই আমাদের কাছে গর্বের বিষয়। বা মানে আহ, আহ, মানে কি বলবো, অ্যাচিভ করতে পারলে আমরা ধন্য হয়ে যাই। অথচ যে যে সমস্ত ভালো, তার উল্টা জিনিসগুলো সব ভালো ছিল, সেগুলা কিন্তু আমাদের কাছে এখন মানে অলমোস্ট মিনিংলেস, গুরুত্বহীন। অথবা করে যে যে কোনো ব্যাপারে ধরেন, আমরা এখন এখন আমরা হলিডে কাটাই কোথায় বলেন তো? বাঙালির পয়সা হয়েছে দুইটা, কোথায় কাটাইতে যায় হলিডে? সব রিসোর্ট গুলাতে যায়। রিসোর্ট গুলাতে কি ম্যানুফ্যাকচার্ড কিছু জিনিস আছে, তার ওই রিসোর্টে গিয়ে কিন্তু আবার ওইখানে ওই আর্টিফিশিয়াল একটা দেখতেছে, বাগান দেখতেছে। একটা ওই ঢাকায় যে চিকেনটা ইসে খাইতো, ওইটা ওইখানে ওই মানে একটা ফাস্ট ফুড ইসে খাইতো, যে জাঙ্ক জাঙ্ক ফুডটা খাইতো, ওইটাই ওইখানে বসে খাইতেছে। মানে আমি একদিন একটাতে গেলাম, যে হাঁটতে গেছিলাম রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর আমি ভুলে গেছি কি নাম, ইয়েস বা এই ধরনের কিছু একটা। ওইটা একটা গেলাম। অনেকগুলা কটেজ আছে। আমরা থাকতে যাই না, কিছুই না, আমরা রাজেন্দ্রপুর বাড়িতে গেছিলাম। তখন রাজেন্দ্রপুর যার বাসায় বাড়িতে গেছিলাম, সে বললো যে এখানে একটা এই জায়গা আছে, দেখবেন নাকি? সবাই দেখতে আসে এই করে। আমি বললাম আচ্ছা চলেন। পুরাটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড, আর্টিফিশিয়ালি বাগান করা একটা জায়গা। এবং এটার পেছনের চালিকা শক্তি হচ্ছে কেবল পয়সা, আর কিছু না। পয়সা। কিন্তু এই 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 যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এখন ধরেন বেড়াইতে যাওয়ার মানে ইভেন বাঙালিদের দুটা পয়সা হয়েছে, বাংলাদেশিদের পয়সা হয়েছে, অনেকেরই পয়সা হয়েছে, বা অনেকেরই আহ সাধ্যের ভিতর আসছে, সে কিন্তু একটা ন্যাচারাল জায়গায় যাইতেছে না। বা ন্যাচারাল বলতে কি, যেটা যে জায়গাটা কেউ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করে নাই আর কি, বা কেউ সফিস্টিকেটেড, যেটা বললাম সফিস্টিকেটেড কথাটা মানে হলো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালি কেউ ডেভেলপ করে নাই আহ, আপনাকে ট্র্যাপ করার জন্য, আপনার কাছে পয়সা সাইফন করার জন্য, বা ব্যবসার জন্য। সেরকম জায়গা কিন্তু অনেক আছে, অনেক পড়ে আছে। কিন্তু আপনি সেটাতে যান না। আপনি আপনি যান হচ্ছে ওই ওইরকম জায়গাতে যান, এবং গিয়ে আপনি ফিল করেন যে আপনি বেশ, বাহ, বেশ তো সুন্দর, বেশ হইলো। মানে এইভাবে এই সমস্ত জিনিসগুলা নষ্ট হয়ে গেছে, সমস্ত জিনিসগুলার আম, অশ্লীলতা, দুরভিসন্ধি, অথবা আমাদেরকে কিভাবে নষ্ট করতেছে সেই ফ্যাক্টর গুলো সব ঢাকা পড়ে গেছে। এই সব জিনিসগুলো এখন আমাদের কাছে আহ, অত্যন্ত গ্রহণযোগ্য। এটা আমি বললাম যে এটা হয়তো আহ, ইসলামিস্টদের কথা, বা যারা ইসলাম প্রিয় বা ইসলাম বান্ধব যারা, তাদের কথা বলতে গিয়ে রিসোর্টের কথাটা বললাম। তারা অন্যান্য আয়োজনগুলোতে যান না, বা অন্যান্য জিনিসগুলোকে তারা হয়তো অ্যাভয়েড করেন, বা তারা জানেন সেগুলোর অনিষ্ট কি। যেমন ধরেন স্পোর্টস বললাম, বা মিউজিক বললাম, বা নাটক বললাম, বা আরো যেগুলো, সেগুলোতে তারা হয়তো যান না, সেগুলো তারা বোঝেন। কিন্তু এই যে রিসোর্টটা বলতেছে, এইটাও কিন্তু একটা ফাইনার ইসে, মানে আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে এটাও কিন্তু একটা কমোডিফিকেশন অফ অফ ন্যাচারাল থিংস, বা ন্যাচারাল মানে মানে ন্যাচারাল আল্লাহ যেটা ন্যাচারাল বিউটি দিয়েছিলেন, ওইটার কমোডিফিকেশন, ওইটাকে কমোডিটি বানানো হচ্ছে। কমোডিটি বানায় আপনার কাছে বিক্রি করা হচ্ছে, এবং মেকি জিনিসটা বিক্রি করা হচ্ছে, রিয়েল জিনিসটা না। আপনাদেরকে আমি বলছি আগেও, বা কাউকে কাউকে বলছি যে আপনার ইন্দোনেশিয়াতে আমি গেছিলাম, জাকার্তা বেড়াইতে। তো ওখান থেকে বেশ কিছু দূর দূরে গাড়ি দিয়ে যেতে হয়, বা মানে একটা জায়গা আছে যেটা দেখার মতো জায়গা। মানে জাকার্তাতে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে দেখার মতো কি আছে, তখন সে এটার কথা বলবে, তামান মিনি ইন্দোনেশিয়া জায়গাটার নাম। যে ওইখানে কি হয়েছে, বিরাট একটা জায়গাকে অ্যাকোয়ার করে ওটা একটা একটা পার্ক বলেন বা কি বলবেন আমি জানি না, ওইরকম একটা করছে, মিনি ইন্দোনেশিয়া বলতেছে। অর্থাৎ ওইখানের ভিতরে আপনার কেবল কার আছে, ভিতরে আবার ট্রলি বা গাড়ি দিয়ে চলতে হয়, এরকম এত বড় একটা জায়গা। এবং ইন্দোনেশিয়াতে অনেক আইল্যান্ড, তো প্রত্যেকটা আইল্যান্ডের আপনার রিপ্রেজেন্টেটিভ একটা কটেজ আছে, বা একটা আছে। আপনি এখানে যাবেন, কি করে সুতা কাটে, কি করে কাপড় বুনে, বা আরেকটা কিছু করে, বা পাটি বুনে, এই এক একটা করে দেখবেন, পয়সা দিয়ে সব অফকোর্স। এবং সবকটাই আর্টিফিশিয়াল, কোনোটাই ন্যাচারাল না। এরা এরা আহ, এটা ওদের জীবন না, এখানে ওরা থাকে না, কিছুই না। বাট আপনি একটা স্যাম্পল দেখলেন, দেখে আপনি মনে করলেন যে বাহ, একটা বিরাট জিনিস দেখছি। এই যে আয়োজনটা, এটা কি আসলে ইন্দোনেশিয়া? এটা কি? হ্যাঁ, হয়তো বলতে পারেন যে
মন্দের ভালো, আমি একটু দেখলাম যে কোন জায়গার মানুষ কি করে, মিউজিয়ামে গিয়ে মানুষ যেভাবে দেখে। কিন্তু আসলে ব্যাপারটা কেন করছে? আসলে করছে টুরিস্টদের থেকে পয়সা সাইফন করার জন্য, আপনাকে একটা বোধ দেওয়ার জন্য যে আপনি অনেক ইন্ডিজিনিয়াস জিনিস বা স্থানীয় দেখলেন, কালচারের সাথে পরিচিত হইলেন, অ্যান্ড সো অন। আচ্ছা, আমরা একটু আগাই। এই মিউজ বললো যে স্পিরিট আছে। ইট সিমস দ্যাট দোজ স্পিরিটস ব্রিংস, দোজ স্পিরিট বিংস মানে ওই সমস্ত স্পিরিট যেগুলো বিংস মানে সত্তা, সোজা কথা, আর দ্য স্যাটানিক ফোর্সেস অ্যাট ওয়ার্ক ইন মিউজিক বিকজ অ্যাকর্ডিং টু কোরআন স্যাটান মিসলিডস হিউম্যান বিংস বাই হিজ সিডাকটিভ ভয়েস। তাহলে যেটাকে গ্রিকরা স্পিরিট বলছে, উনি বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছে বা আমাদের কাছে মনে হয় যে এইটাই হচ্ছে সেই শয়তানি শক্তিগুলা বা শয়তানের শক্তিগুলা বা শয়তানের চরগুলা বা শয়তানের তো বাহিনী আছে তারা। কারণ কোরআন বলতেছে শয়তান মানুষকে তার সিডাকটিভ ভয়েস দিয়ে, সিডাকটিভ মানে কারাপ্ট করে যেটা, বা সিডিউস করে, ফুসলায় যেটা, সোজা কথা, সেই ভয়েস দিয়ে শয়তান মানুষকে করে, মানে মিসলিড করে, মানুষকে পথভ্রষ্ট করে। তাহলে এই মিউজ, যেটা থেকে মিউজিক শব্দটা আসছে, এই মিউজ বলতে গ্রিকরা যেটা বোঝাইতো, আল্লাহ তাআলা কোরআনে সেটা আমরা পড়ে আসছি আগেই, সেটা ওই যে শয়তানের ভয়েস বলছেন, যেটা দিয়ে সে মানুষকে মিসলিড করে। ইন্টারেস্টিংলি interestingly, one of the Webster's dictionary definition for the word muse, Webster dictionary definition এ muse wordটা, এটার ডেফিনিশন দিতে গিয়ে বলতেছে the root of music is a source of inspiration. Sorry, the root of music, মিউজিককে বলতেছে কি, মিউজিক ইসের রুট, a source of inspiration, অনুপ্রাণিত করার একটা সোর্স। এরপরে বলতেছেন যে মানুষের ইন্সপাইরেশনের দুইটা সোর্স, নিজেদের বাইরে। নিজেদের বাইরে একজন মানুষ ইন্সপায়ার্ড হয় দুইটা সোর্স থেকে। প্রথমটা হচ্ছে আল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং দ্বিতীয়টা হচ্ছে শয়তান। মানুষের বাইরে, নিজের বাইরের কথা বলতেছে, নিজের বাইরে। While both communicate ideas to willing listeners, আল্লাহ উইলিং লিসনার্স যারা, তাদেরকে বিভিন্ন আইডিয়া দেন, বিভিন্ন প্ল্যান দেন, বিভিন্ন ভিশন দেন। হ্যাঁ, জান্নাত এরকম, জাহান্নাম এরকম, এটা করলে সুখে থাকবা, এটা করলে ভালো থাকবা, এটা করলে সুবিচার হবে, ওইটা করলে অবিচার হবে, ওইটা করলে ফিতনা হবে, তাই না? তো উইথ while both communicate ideas to willing listeners, যারা শুনতে চায়, জোর করে তো না, যারা শুনতে চায় না তাদেরকে জোর করে শোনাইতে পারবেন আপনি? বা যারা তাদের হৃদয়টা, তাদের মস্তিষ্কটা, তাদের শ্রবণ শক্তিটা ওপেন করবে, নিয়োজিত করবে আল্লাহর কথা শোনার জন্য, তারাই কিন্তু শুনবে, তাই না? এখানে আল্লাহ চয়েস দিয়েছেন এবং এই চয়েসটার জন্যই কিন্তু আপনার আমার জীবনের ট্র্যাজেক্টরি আলাদা আলাদা হবে, এক একজনের এক এক রকম হবে। এই চয়েসটা কে কতদূর গ্রহণ করলো, কে কতটুকু এই চয়েসটাকে অ্যাপ্লাই করলো টুয়ার্ডস ইসলাম, টুয়ার্ডস আল্লাহ বা আল্লাহর দিকে নিয়োজিত করলো কতটুকু। আচ্ছা, তারপরে বললেন কি আল্লাহ কমিউনিকেটস থ্রু ইন্সপাইরেশন and through his sacred scriptures. আল্লাহ কমিউনিকেট করেন কি দিয়ে? ইন্সপাইরেশন and through his sacred পবিত্র স্ক্রিপচার্স বা যেগুলা কিতাব, যেগুলো সেগুলোর মাধ্যমে আল্লাহ কমিউনিকেট করেন, এবং থ্রু ইন্সপাইরেশন, ওয়াহির মাধ্যমে, এবং ওয়াহিটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে কি ফর্মে আসে? ওই ফর্মে আসে ওয়াহির থেকে। সেই ওয়াহি হাদিস এবং কোরআনের ফর্মে লিখিত আছে, সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হই বা আমরা অনুপ্রেরণা লাভ করি। ওয়াহির আরেকটা কিন্তু ইন্সপাইরেশন, সেটা জানেন তো, মানে ওয়াহিকে যখন করা হয়, ইংরেজিতে যখন বলা হয় ওয়াহিটা কি, রিভেলেশনও বলা হয়, ইন্সপাইরেশনও বলা হয়। আচ্ছা, এটা ওয়াহি ইন্সপাইরেশন হচ্ছে নবী পয়গম্বরের বেলায় তাদেরকে ইন্সপায়ার করা হয়েছে, তাদেরকে ওয়াহি দিয়ে জানানো হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে। আর আপনার আমার কাছে আসছে কি ফর্মে? স্ক্রিপচারের মাধ্যমে, সেক্রেট স্ক্রিপচার যেগুলো, সেগুলোর মাধ্যমে আসছে। Whereas শয়তান
ইজ অ্যান অ্যাগ্রেসিভ লায়ার। শয়তান হচ্ছে কি? অ্যাগ্রেসিভ লায়ার, মিথ্যাবাদী এবং অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, খুব ফাস্ট এবং খুব মানে আহ, কি বলবো, মানে খুব ডিরেক্টলি শয়তান আপনাকে অ্যাটাক করে বা আপনাকে হিট করে বা আপনাকে অ্যাড্রেস করে। আল্লাহর আল্লাহর এটা কিন্তু উইলিং ইসের কাছে বেশি, অন্যদের কাছে আহ অতই না। আল্লাহ এটা সুন্নাহ বানায় দিছে, কিন্তু আমাদের টেস্ট করার জন্য, অথবা লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আল্লাহ আমাদের কিছু বেস ইনস্টিংক্ট দিয়ে দিচ্ছেন। বেস ইনস্টিংক্ট, ক্ষুধা, কাম, ক্রোধ, লোভ, বেসিক কিছু, বিশেষ করে কাম এবং ক্ষুধা, যেটা সেক্স এবং হাঙ্গার, এই দুটো হচ্ছে বেসেস্ট বা সবচেয়ে মানে বেস, যে একদম একদম মৌলিক যে ইনস্টিংক্ট, যেগুলো সবাই আছে, রাজার আছে, ফকিরের আছে, আপনার সাধুর আছে, সন্ন্যাসীর আছে, ইমামের আছে, রসুলের আছে, কারো বাদ নাই এগুলো। এইগুলা সঠিক পথে সুন্দরভাবে পরিচালিত করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের এক্সিসে থাকবো, আল্লাহর এক্সিসে থাকবো, আল্লাহর পছন্দের ইসের ভিতর থাকবো। আর এইগুলাই যদি খারাপ পথে যাই, তাহলে আমরা শয়তানের অনুসারী হয়ে যাব এবং জাহান্নামী হয়ে যাব, এগুলোকে যদি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারি। কিন্তু এগুলো সবার ভিতরে দিয়ে দিচ্ছেন আল্লাহ, আর সবার ভিতরে দিয়ে দিচ্ছেন বলে, একদম বেসিক বলেই কিন্তু এইগুলাকে অ্যাটাক করে শয়তান, যেন আপনাকে সহজে ঘায়েল করতে পারে। এই জন্য বলতেছেন অবশ্যই মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা দিয়ে, মিথ্যা ভিশন দিয়ে আপনাকে সে অ্যাটাক করে। তো এখানে বলছেন শয়তান ইজ এ অ্যাগ্রেসিভ লায়ার, অ্যাগ্রেসিভ লায়ার, মিথ্যাবাদী কিন্তু অ্যাগ্রেসিভ, হু ডিজায়ার্স টু স্টার রেভিলিয়ন এগেনস্ট আল্লাহ। সে কি করে? এই এই জিনিসগুলাকে, এই বিশেষ করে আপনার লিবিডো যেটা, বা কামনা বাসনার সাথে জড়িত যে ব্যাপারগুলা, সেটাকে এই করে আপনার ভেতরে আল্লাহর এগেনস্টে বিদ্রোহ তৈরি করতে চায়। এবং এটা স্কোপ তাকে আল্লাহই দিছেন। এটা কিন্তু একটা এটা সব কথার পরে এই কথাটা চলে আসবে, বা সব কথার উপরে এই কথাটা চলে আসবে। আমি আপনাদেরকে আগে বলছি, বা যারা অন্যান্য হালাকায় বসছেন তাদেরকে বলছি, যে এই যে জাদু টোনা নিয়ে যখন কথা হয়েছে, যে চ্যাপ্টারটাতে, এই যে বেসিক, আমরা যেটা থেকে বেসিক ইসলাম পড়তেছি, ইসলামিক বিলিফস, সেখানে জাদু টোনা নিয়ে কথা বলতে গিয়ে বলতেছে যে এই সমস্ত জিনিসগুলা, জাদু কাজ করে, ম্যাজিক কাজ করে, এগুলো আমরা বিশ্বাস করি, বাট বলে বলতেছেন যারা মনে করবে, যে বিশ্বাস করে যে আল্লাহর অনুমোদন ছাড়া এগুলা কাজ করতে পারে, হি ইজ এ কাফির। এখানে একদম আর কোনো শব্দ ব্যবহার করেন নাই, সরাসরি কাফির শব্দটা ব্যবহার করছে। আমি পড়ে শোনাইছি ওই দিন, কারে জানি কোন কোন একটা হালাকায় পড়ে শোনাইছি ওই বই থেকে। যে বিশ্বাস করে যে এগুলা আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহ আল্লাহ কিন্তু খারাপ জিনিসটা চাচ্ছেন না, ইম্পোজ করতেছেন না, কিন্তু প্রতিটি জিনিস, এই যে আমি বলি যে প্রতিটি পিকচার ইসের ইসের মতো, আপনার ওই যে ওই মুভির রোলের মতো, প্রত্যেকটা ফ্রেম থেকে নেক্সট ফ্রেমে যাইতে গেলে যেমন একটা ঘটনা ঘটতে হয়, একটা মুভমেন্ট দরকার, একটা এই ফ্রেম থেকে ওই ফ্রেমে গেলে, এইভাবে যদি 16টা ফ্রেম পার সেকেন্ড হয়, তাহলে আপনার একটা মুভি দেখবেন যে আমি গ্লাস দিয়ে পানি খাইতেছি। কোথাও যদি আটকায় দেওয়া হয়, তাহলে নেক্সট ফ্রেমে যাবে না। একই ব্যাপার, প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম আল্লাহর অনুমোদন সাপেক্ষ হইতে হবে, ভালো হোক খারাপ হোক। সকল ভালো কাজ দুনিয়ার, সকল খারাপ কাজ। সুতরাং এই খারাপ কাজটা যখন হচ্ছে, তখনও বুঝতে হবে শয়তান যেটা আপনার উপর করতেছে, আপনাকে প্রভাবিত করতেছে, আপনারা খারাপ কাজ করতেছেন, এটা বুঝতে হবে যে এই প্রভাবটা শয়তান আল্লাহর অনুমোদন ছাড়া আপনার উপর আহ, কার্যক্রম মানে মানে ক্রিয়াশীল করতে বা এফেক্টিভ করতে পারে না। সুতরাং অনুমোদন আছে আল্লাহকে, অনুমোদন মানে এই সেন্সে অনুমোদন যে ঠিক আছে, লেট ইট বি, কিন্তু আল্লাহ সেটা আপনাকে বাধ্য করেন না, বা আল্লাহ সে খারাপ কাজটা আপনাকে দিয়ে করান না। এটা বুঝের ব্যাপার আছে, কাদাওয়াল কাদারের ব্যাপার এটা। যাই হোক, এটা আজকের এই বিষয় না আমাদের। তো তারপরে বলতেছেন যে ইন দ্য রিলম অফ সোশ্যাল সাইকোলজি, সামাজিক মনস্তত্ত্ব যেগুলা, সেটার ইসে, যেখানে ইন্টারপার্সোনাল ব্যাপারগুলো আসে, রিলেশন গুলো আসে, সেটার সেই ইসে, there is plenty of evidence demonstrating that music has a direct influence on the behavior of people. ওইখানে দেখবেন যে অনেক প্রমাণ আছে যে
মিউজিকের আমরা তো আগে পড়ে আসছি, তারপরেও একটা কনক্লুশনে বললেন আর কি, ইন্ট্রোডাকশনটা এই চ্যাপ্টারের শুরুতে যা বলবেন সেটার কনক্লুশনে বললেন যে ওই সোশ্যাল সাইকোলজিতে দেখা যাবে যে অনেক এভিডেন্স, অনেক প্রমাণ আছে যে মানুষের উপরে মিউজিকের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে, গেল শেষ। আমরা তো দেখি, এটা তো আমরা আমাদের এটার জন্য আহ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শুনলেই একটু কেমন কেমন লাগে না? শুনলেই আপনার মনে ওই ওই জিনিসগুলো চলে আসে যে 21শে ফেব্রুয়ারির সময় আটি ফাল্গুন, যে যে ওয়েদারটা থাকে, যে অ্যাটমসফিয়ারটা থাকে, যে অরাটা থাকে, যেভাবে মানুষ খালি পায়ে হাঁটতেছে, অথবা কালো ব্যাজ লাগানো, হ্যাঁ, আহ, সাদা পাঞ্জাবি, উপরে কালো কোটি, অথবা সাদা শাড়ি, স্লিভলেস কালো ব্লাউজ, এইসব 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 আপনার মনে আসে আর কি। মানে আমি বলতেছি যে একটা 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 মিউজিক আপনাকে একটা পুরা পুরা একটা একটা পরিবেশে নিয়ে যায়, একটা স্মৃতিতে নিয়ে যায়, একটা একটা রিপ্রেজেন্ট করে, রীতিমতো একটা সিজন রিপ্রেজেন্ট করে, একটা আহ উৎসব ঠিক বলবো না, একটা মানে কি বলবো, ওইটা উদযাপন, একটা দিবস উদযাপনের সমস্ত ইস্যুগুলোতে আপনি নিয়ে যায় জাস্ট একটা গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আপনি যখন শোনেন। এই ধরনের আরো গান আছে, মানে একটাই যে তা না, আর কত এরকম আছে যে যে একটা গান শুনলেন আপনি, বা একটাই শুনলেন আপনার সমস্তই মনে করাই দিল যে কি কি ঘটছিল, বা কি কি হয়েছিল, বা কি কি কোথায় হয়ে থাকে, সেটাও মনে করায় দেওয়া হলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আসতেছি একটু ডিটেলসে যাব। অনেকেই মনে করেন, অনেকেই মনে করেন, আমি নিজেও একসময় মনে করছি, নজবিল্লাহ, যে সফিস্টিকেটেড মানুষ যারা, অথবা পরিশীলিত মানুষ যারা, অথবা উচ্চশিক্ষিত মানুষ যারা, তারা ওই ধুমধারাক্কা মিউজিক শোনেন না, ধুমধাম মার্কা মিউজিক শোনে না, তারা খুব সফিস্টিকেটেড বা পরিশীলিত, স্লো, সফট, স্মুথ মিউজিক শোনেন, যেগুলো আপনি চাইনিজ রেস্টুরেন্টে দেখবেন টুংটাং করতেছে, অথবা এয়ারপোর্ট গুলাতে দেখবেন, আপনি যদি চাঙ্গি এয়ারপোর্টে যান সিঙ্গাপুরে, দেখবেন সারাক্ষণ খুবই মাইল্ড একটা মিউজিক বাজতেছে, বা জাপানিজ এয়ারপোর্ট গুলোতে অনেক সময় দেখবেন, বা আরো অন্য জায়গায় দেখবেন, মানে আহ খুব 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 মাইল্ড, মানে শুনতে গেলে কানটা খাড়া করে শুনতে হয়, নাইলে বুঝবেন না যে কি বাজতেছে, এরকম মাইল্ড বা সফট মিউজিক বাজতেছে, যেগুলোকে আমরা অনেক সময় হয়তো ক্লাসিক্যাল মিউজিক বাজতেছে, হ্যাঁ, হয়তো নাম করা কোনো একজন ক্লাসিক্যালি, সুবার্ট বা মোজার্ট বা বিটোভেন, তাদের একটা সিম্ফনি বা একটা কিছু বাজতেছে। তো এইখানে বলতেছেন যে দুইটা, অনেক সময় আমরা মনে করি যে ঠিক আছে, আমি তো এই খারাপটার সাথে নাই, খারাপটার সাথে আমার ধুমধাড়াক্কা ওই জাম্বুরা মার্কা মিউজিক যেটা, হ্যাঁ, উঠছেরি তোর বিয়া, এই মার্কার সাথে আমি নাই, আমি তো শুনতেছি একেবারে স্মুথ, যেটা মানে যেটাতে কোনো রকম উত্তেজনা নাই, কোনো রকম আহ কোলাহল নাই, কোনো রকম চিল্লাচিল্লি নাই, আমি সেটা শুনতেছি। এইখানে আমরা দেখবো যে দুইটাই ইকুয়ালি খারাপ, এবং খুব সম্ভবত সফট এবং স্লো যেটা, সেটা ওই ধুমধাড়াক্কার চেয়েও বেশি খারাপ আমরা দেখবো আর কি। মানে ওইটা যে খারাপ এই সেন্সে যেহেতু সে আপনাকে, সে খুব সাটল বা সূক্ষ্ম, সেটা খুব সূক্ষ্ম জিনিস, যে একটা খুব মাইল্ড একটা আবরণে আপনার ভিতরে ঢুকে, বা মাইল্ড একটা চেহারা নিয়ে আপনার ভিতরে ঢুকে, কিন্তু ড্যামেজটা করে অনেক সুদূর প্রসারী ড্যামেজ করে। সো এই আমরা দেখবো যে ওইটাও ইকুয়ালি খারাপ, অথবা অনেক সময় বেশি খারাপও হইতে পারে। আচ্ছা, এই এই কম্প্যারিজনটা করছেন এখানে। তো দুই টাইপের বলতেছেন যে মেজর মিউজিক দুই টাইপের, স্লো অ্যান্ড সফট মিউজিক। এর ভিতরে পড়বে ব্যালাডস, লোক লোকসঙ্গীত, পল্লীগীতি, বা গজল। আমাদের আমাদের পরিচিতির জন্য আমি বলতেছি আর কি, আমাদের টার্মসে আমি বলতেছি গজল, বা ক্লাসিক্যাল মিউজিক, যেগুলা ওয়েস্টার্ন ক্লাসিক, ইস্টার্ন ক্লাসিক যাই বলেন, রিলিজিয়াস যেগুলা যেগুলা ধরেন হামদ নাথ টাইপের, বা ওদের ক্যারল সং আছে না, এগুলা এগুলা সব পড়বে হলো রবীন্দ্রসঙ্গীত আমাদের। এগুলো পড়বে হচ্ছে স্লো সফট মিউজিকের ভিতরে পড়বে। আর রবীন্দ্রসঙ্গীত আমি স্পেশালি ইনক্লুড করলাম কি, বিকজ বাংলাদেশিদের লাইফে এটার খুব বড় একটা ইম্প্যাক্ট আছে, বাংলা ভাষীদের লাইফে এটার খুব বড় একটা ইম্প্যাক্ট আছে, এই জন্য এটা একদম প্রথমেই আসা উচিত ছিল এই লিস্টে। এটা যেহেতু আমাদের লিস্ট না, এটা বাইরের লিস্ট, সেই জন্য, কিন্তু আমাদের লিস্ট ছিল প্রথমে এটা আসা উচিত ছিল। দুই নম্বর হচ্ছে ফাস্ট অ্যান্ড লাউড, লাউড মিউজিক। ফাস্ট বললেন একটা, লাউড বললেন একটা, যেগুলো আমরা আহ, মানে ওই এখনো শোনা যায় আর কি, কোন একটা আমাদের পাড়ায় বা আশেপাশে কোথাও এই ধুম 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 একটা আওয়াজ শুনলে বুঝি যে আমরা এই বিয়ার, এখন একটা বিয়ার একটা হইলো যে যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে বিয়ের আগে হলুদে, বা ওই আগের সময়টাতে তারা কোনো একটা সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডের কোনো একটা ওই পপ মিউজিক
তারকারে ডাকেন, ডাইকা লাইভ হবে, সেটা তালে তালে আপনার ওই বাসার ছেলে মেয়েরা শরীর দোলাবে এবং আরো যত ফাইসায় চলবে আর কি। এটা খুব কমন একটা ট্রেন্ড এখন। প্রায় দেখবেন যে বিয়ে হইতেছে কোনো বাসায় জানান, আমরা আগে লাইট দিয়ে জানতাম, এখনো লাইট দিয়ে জানি, মরিচ বাতি মার্কা লাইট দিয়া, ওই মরিচের মতো আছে না অনেক লাইট দিয়ে সাজায়, সেটা তো আছে 3-4 দিন 5 দিন আগে থেকে করবে। আর এইরকম লাউড মিউজিক দিয়ে শুনি, যেখানে চোখ যায় না সেখানে কান, আমরা তো আগেই বলছি যে কানের রেঞ্জটা অনেক বেশি। তো তখন আমরা সেটা দিয়ে বুঝি যে এখানে বোধহয় কোনো একটা বিয়ে হয়েছে। তারপরে এটা এগুলো শুরুই হয় 10টা 11টা 12টার দিকে, তারপরে তো মানুষের ঘুম টুম হারাম করে, যাই হোক। তো ফাস্ট অ্যান্ড লাউড মিউজিক, এখানে বলতেছেন হার্ড রক, হেভি মেটাল অ্যান্ড পাঙ্ক, ওনার মতো করে উনি বলছেন, যাই হোক। আরো অনেক ক্যাটাগরি হইতে পারে, সাব ক্যাটাগরি হইতে পারে। আচ্ছা, তারপরে বলতেছেন যে স্লো সফট মিউজিক, দুইটা আলাদা করেই করবেন, এগুলোর এফেক্ট দুইটারই আলাদা কি এফেক্ট হয় আমাদের উপর, সমাজের উপরে। বলতেছেন স্লো সফট মিউজিক সুইংস দ্য হেড অফ ইটস লিসেনার। স্লো সফট মিউজিক শুনে আপনি কি করেন? মাথা দুলান, বড় জোর অজান্তে, যারা তাল জ্ঞান যাদের আছে বা তালেরই আছে, তাদের হয়তো পাটা, একটা আঙ্গুল হয়তো এভাবে নড়তেছে তালে তালে, বা পাটা একটু তালে তালেই করতেছে, এই পর্যন্তই স্লো সফট মিউজিক যেগুলো সেগুলা। কিন্তু ফাস্ট মিউজিক কি হয়? ফাস্ট লাউড মিউজিক কি করে? সুইংস দ্য পেলভিস অফ ইটস লিসেনার। পেলভিস বলি আমরা, পেলভিস বলি কি কোমরটা বা কোমরের নিচের অংশটা, হ্যাঁ, পেলভিস ক্যাভিটি বলি না আমরা, কোমরের নিচের অংশটা বা কোমরটা। তাইলে ফাস্ট মিউজিক কি করে? ফাস্ট এবং লাউড মিউজিক কি করে? মানুষ তার কোমর দুলাইতে শুরু করে। অলদো অল টাইপস অফ মিউজিক মেক, যত মিউজিক আছে সব মেক দ্য লিসেনার অবলিভিয়াস অ্যান্ড ফরগেটফুল অফ আল্লাহ। যত ধরনের মিউজিক আছে, স্লো হোক ফাস্ট হোক, মিউজিক বলতে এর আওতায় যা কিছু আসবে সেটা আল্লাহকে ভুলায় রাখে, আল্লাহকে ভুলায় রাখে বা আল্লাহ সম্বন্ধে ভুলায় রাখে। আমরা এই যে বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে, ওই লেখাটাই লিখছি না? বিনোদন মানুষকে প্রাইমারিলি কি ভুলায়? মৃত্যু ভুলায় রাখে। যে মৃত্যু জীবনের চেয়েও বড় সত্যি। কারো জীবন থাকবে কিনা, জীবন লাভ করবে কিনা সেটা শিওর না, কিন্তু আহ মানে জন্ম হওয়ার আগেও মৃত্যু হয়ে যায় মানুষের, হয় না? জন্মের আগেই মানুষ মারা যায়, মাতৃগর্ভে মারা যায় না মানুষ? জীবন মানে জন্ম নেওয়ার আগেও, মানে জন্মর চেয়েও বড় সত্য হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুকে ভুলায় রাখে সকল প্রকার বিনোদন, আর মিউজিক তার ভিতরে একটা। যাই হোক, স্লোয়ার মিউজিক মে ডিপ্রেস ইটস লিসেনার্স ডিউ টু ইটস সফট টোন। ডিপ্রেস, আপনি বিষণ্ণ বোধ করতে পারেন স্লোয়ার মিউজিক থেকে, স্পেশালি ওয়েন ইট হ্যাজ স্যাড থিম। আর যখন তাতে যদি স্যাড থিম থাকে, অর্থাৎ মিউজিকটা স্লোয়ার এবং যে কথাটা তার সাথে লিরিক যেটা আছে সেটা একটা স্যাড থিম আছে, মানে একটা বিয়োগান্তক কথা আছে সেখানে, ঠিক আছে? একবার বিদায় দে মা ঘুরে আসি, ধরেন কথার কথা, ক্ষুদিরামের ফাঁসির গান আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে। এটা একটা স্লো মিউজিক এবং তার সাথে থিমটাও স্যাড। whereas faster music may make them aggressive due to its loud beat and hyper stimulation. আর ফাস্টার মিউজিক কি করে? আপনাকে অ্যাগ্রেসিভ বানাইতে পারে, হ্যাঁ, মায়ের পিঠে উদ্বুদ্ধ করতে পারে, আপনি রিয়েলাইজই করলেন না। আপনি দেখবেন যে ওইসব যে সমস্ত এই যে কনসার্ট টনসার্ট গুলো হয়, বিশেষ করে যেগুলা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়, যেগুলা লাইভ কনসার্ট হয়, বা ওই ওদের নাইট ক্লাব গুলাতে বা ডিস্কোথেক যেগুলো আমরা বলতাম, হোয়াটএভার যাই বলেন নাম, সেগুলোতে যে এইগুলা হয়, বা মেডিসিন স্কোয়ার গার্ডেনে একটা বড় মিউজিকই হইতেছে, ওইখানে দেখবেন যে মারপিট, দুই চারটা মারপিট তো হবেই। এই জন্য কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নাইট ক্লাব বলেন বা এই সমস্ত প্রোগ্রাম গুলাতে কি রাখে? বাউন্সার বলে একটা কথা আছে, আপনারা দেখে নেন ডিকশনারিতে, বাউন্সার রাখে। এগুলো হলো মানে ভাড়া করা গুন্ডা, অফিসিয়ালি পারমিটেড, এটা সেফটি সিকিউরিটির নাম দিয়ে রাখে। তো যখনই কেউ এইসব এগ্রেসিভ বিহেভিয়ার দেখাবে, 2-1 পাইন্ট বিয়ার বা মদ, 2-1 পেক মদ পেটে যাওয়ার পরে এটা আরো এনহ্যান্স হয়, তখনই দেখলেন যে মারপিট, রক্ত মানে দাঁত ভাঙে দিছে কেউ কারো, বা চোয়াল ফাটাই দিছে, তখনই দেখলেন যে ধৈরা তাদেরকে মানে একেবারে মানে ধরা বলতে ওই গুন্ডা, মানে ওরা হলো কি মানে আর কি, মানে বিশাল দেহি এবং খুব স্ট্রং তারা ধৈরা দেখবেন তাই না হেডস্টায় বাইর করে নিয়ে যেতেছে, ইসের থেকে, ওই স্পট থেকে বাইর করে দিতেছে। মানে খুব কমন জিনিস আর কি মারপিটটা, যারা এই সম্বন্ধে জ্ঞান রাখেন তারা জানে নিশ্চয়ই। তো বলতেছে যে অ্যাগ্রেসিভ ডিউ টু দ্য লাউড অ্যান্ড হাইপার স্টিমুলেশন। আপনার সন্তান অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছে, কথা শুনতে চায় না, হ্যাঁ, আপনি চেক করেন যে সে কি শুনতেছে। এমনি 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 একটা কথা বলতেছে, আমাদের স্কুলের কথা আমি বলছি, যে আমাদের
এসসিডি স্কুলে একটা বাচ্চা দেখা গেল যে আনইউজুয়ালি ভায়োলেন্ট। সে মানে এই বয়সে কেজিতে ছিল বোধহয়, নার্সারি না কেজি বোধহয়, সম্ভবত কেজি। কেজি থেকে ওয়ানে ওঠার সময় আমরা তাকে বের করে দিতে হয়েছে, মানে গার্ডিয়ানকে ডেকে আমরা বলছি যে আপনার বাচ্চা নিয়ে যান, আমাদের স্কুলে আমরা তাকে রাখতে পারবো না। তো দেখা গেল যে খুব আনইউজুয়ালি ভায়োলেন্ট, সে তার ক্লাসের সবাইকে মারে, সে কারণে অকারণে মারে, গ্যাং আপ করে, মারে, দল বানায়, দল পাকায়। এটা মানে খুব খুব বিহেভিয়ার। অথচ তার বাপ মা ইসলামের জন্য, ইসলামকে ভালোবেসে আমাদের কাছে দিচ্ছেন সেই বাচ্চাকে। তো পরে দেখা গেল সে পাওয়ার রেঞ্জের বলে একটা খেলা খেলে বাড়িতে, ইনভেস্টিগেশনে বাইর হলো। আমি জানি না খেলাটা কি দেখায় বা কি হয়, কিন্তু মারপিট আছে এটুকু বুঝছি কথাবার্তায়। আমি কখনো স্যাম্পলও দেখিনি। অনেক সময় তো আপনার এই যে ইন্টারনেটে বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টে অনেক সময় স্যাম্পল দেখায় দেয় যে এই খেলার এইরকম খেলতে পারেন। এই হিস্ট্রি চ্যানেল একটা আছে, যেখানে ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে অনেক কিছুই করে, এপিসোড বানায়, ভালোই, খারাপ না, অনেক জ্ঞান লাভ হয়। কিন্তু ওইখানে দেখবেন ওটা স্পন্সর করছে একটা গেম কোম্পানি। তো ওদের গেমের একটু ডেমো দেখাই দিবে আপনাকে, কয়েক সেকেন্ড বা কয়েক মুহূর্ত। এরকম আমি দেখি নাই, পাওয়ার রেঞ্জারটা দেখি নাই কখনো, বাট ওটা মারপিটেরই। তো ওইটার ইসে সে কি হয়েছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে সে এখন অন্যদেরকে, ওইটুকু বাচ্চা অন্যদেরকে মারতেছে, গ্যাং আপ করতেছে, এই করতেছে। তো যাই হোক, তার বাপ মাকে ডাইকে আমরা প্রথমে ওয়ার্নিং দিছি, তারপরে তাকে উইথড্র করতে বলছি এবং উইথড্র করা হয়েছে। তো আমরা যদি সুপারফিশিয়ালি দেখি, একটু জাস্ট সুপারফিশিয়ালি আমরা যদি দেখি, ট্র্যাডিশনাল মিউজিক, মিউজিক কম্পোজার ট্র্যাডিশনাল বলতেছেন, এখানে কিন্তু রক, হেভি মেটাল এগুলো আসতেছে না। তার ট্র্যাডিশনালি যেগুলো আছে, যেমন আমাদের দেশে ধরেন গজল বলেন, আমাদের দেশের পল্লী গীতি বলেন, আমাদের দেশের হামদ, নাত, কাওয়ালি এগুলা বলেন, এইগুলো আসবে ট্র্যাডিশনাল ইসের ভিতরে। হ্যাঁ, ট্র্যাডিশনাল মিউজিকের ভিতরে আসবে এগুলা। ওদের আসবে ওই যে অর্কেস্ট্রা বা অপেরা বা ওই যে সিম্ফনি বা এই ধরনের জিনিসগুলো বলতেছেন, ওইগুলো আসবে। যে একদম সুপারফিশিয়ালি যদি আমরা তাকায় দেখি, ট্র্যাডিশনাল মিউজিক কম্পোজার্স যারা, যারা এগুলাকে সুরকার, যারা যারা এগুলাকে করেন, সুর দেন বা এগুলাকে বানান, টেলস আস অ্যাবাউট দ্য ডিপ্রেশন ইন দেয়ার লাইফস। তাদের জীবনে যে বিষণ্ণতা, যে নিঃসঙ্গতা, যে ফ্রাস্ট্রেশন, যে নৈরাশ্য ছিল, সেগুলো সম্বন্ধে আমাদেরকে বলে। বলে উদাহরণ দিচ্ছেন যে লুডভিগ ভ্যান বিটোভেন, জার্মানি ছিলেন, কন্টেম্পলেটেড কমিটিং সুইসাইড কন্টেম্পলেটেড কমিটিং সুইসাইড ডিউরিং হিজ লাইফ। উনি আত্মহত্যা করতে চাইছিলেন, বিটোভেন। ক্লাসিক্যাল কম্পোজার মোজার্ট, ইনি অস্ট্রিয়ান যদিও, কিন্তু অস্ট্রিয়া জার্মানি আপনারা জানেন একই জাত, তারা একসময় একই সাম্রাজ্যের অংশ ছিল। ইনি ক্লাসিক্যাল কম্পোজার মোজার্ট হ্যাড এ প্রিমেচুর ডেথ, মানে সাধারণত যতদিন বাঁচে মানুষ তার আগের মৃত্যু। এটা আমরা আমরা আবার ইসলামী ইসলামী পরিভাষায়, এটা উনি আর কি চালু পরিভাষায় বলছেন। ইসলামী পরিভাষায় প্রিমেচিউর ডেথ বলতে কিছু নাই, এটা আমরা একটু সাবধান হব বা সাবধানে বলবো কথাটা। কারণ সকল সকল মৃত্যুই হচ্ছে টাইমলি ডেথ। একদম 6 দিনের শিশুও ঠিক সময়ে মারা গেছে, কারণ আল্লাহ ওইটাই ঠিক মনে করছেন তার জন্য। আর 60 বছরের বৃদ্ধও ঠিক সময়ে মারা গেছে, কারণ আল্লাহ ওইটাকেই ঠিক মনে করছেন। ক্লাসিক্যাল কম্পোজার মোজার্ট হ্যাড এ প্রিমেচুর ডেথ অ্যাট দ্য এজ অফ 35। 35 বছর বয়সে মারা গেছিলেন। এটা উনি বুঝাইতে চাইছেন অ্যাকচুয়ালি যে এদের জীবনটা খুবই হয়। এমনি আমরা দেখি তো আপনার যে গায়ক, গায়ক, এই যে ওয়ার্ল্ডটা, গায়ক, নায়ক, নায়িকা, এই যে স্যাটানিক ওয়ার্ল্ডটা, এদের লাইফ আপনি দেখেন না, মানে কি বিচিচ্ছিরি লাইফ। নাম বললাম না আমি, মানে বাংলাদেশি গুলোই দেখেন আপনি, বাংলাদেশি গুলো দেখেন, এদের এদের বেডরুমে কার সাথে কতজনের সাথে শুইছে, এগুলোর ভিডিও হাজার হাজার ভিডিও দেখবেন, মানে সার্কুলেটেড। এই গায়িকা, নায়িকা, গায়ক, নায়ক মার্কা যেগুলো আছে, মানে ওইটা ওইটা শয়তানেরই জগৎ, ওইটা সোজা কথা। এরপরে বলতেছেন জার্মান ফিলোসফার পোয়েট ফ্রেডরিক নিটশে considered music as an attempt to give form and beauty to the dark, chaotic forces in the soul. সোল, নফস, আত্মা যাই বলেন, তার ভিতরে ডার্ক, অন্ধকার, কেওটিক ফোর্সেস, অন্ধকার শক্তি আছে, সেগুলাকে ফর্ম এবং বিউটি দেয়, সেগুলোকে রূপ দেয় বা সৌন্দর্য দেয় কি মিউজিক।
টু মেক দেম সার্ভ এ হায়ার পারপাস, একটা হায়ার পারপাস সার্ভ করার জন্য। তাইলে মানুষের ভিতরে ডার্ক অংশ আছে, খারাপ অংশ আছে, সেগুলাকে সেগুলাকে বিউটিফাই করে, সৌন্দর্য মণ্ডিত করে একটা হায়ার পারপাসের জন্য। অর্থাৎ আপনার পশুত্বটা যেটা আছে ভিতরে, সেই পশুত্বটারে আপনার মোড়ক দিল, একটা মোড়ক পড়ায় দিয়া এটাকে একটা ভালো কাজে লাগানোর উপযোগী করে দিল, বা ভালো কাজে লাগলো। এটা নিটশের কথা, আমার কথা না। Yet Nietzsche was always cynical of God and even declared that God is dead. আপনারা জানেন যে নিটশে বলছিলেন যে গড বলতে কিছু নাই সম্ভবত, আর যদি থেকেও থাকে তার কোনো রোল নাই পৃথিবীতে। এই কথাটাই এইভাবে বলতেছেন যে গড ইজ ডেড, মানে আল্লাহ মৃত। এবং আল্লাহ সম্বন্ধে বা ঈশ্বর সম্বন্ধে, তার ঈশ্বর আমার আল্লাহ না, তার ঈশ্বর আর আমার আল্লাহ আবার তফাৎ আছে, সেই জন্য আলাদা করে বললাম। বাট আমরা যদি ধরে নেই যে সবাই মতেই একজন বিশ্ব নিয়ন্তা আছেন, বা নিয়ন্ত্রণ করেন যিনি, বা সবকিছুর উপরে সুপ্রিম পাওয়ার, সেটা যদি আমরা ধরেও নেই, এবং সেই সেন্সে যদি একও ধরে নেই, তো তাহলেও উনি মানে সবসময় হাসি ঠাট্টা করছেন বা উল্টাপাল্টা কথা বলছেন সেই ঈশ্বরকে নিয়ে বা আল্লাহকে নিয়ে। এবং একসময় ডিক্লেয়ার করছেন যে, ওই যে বললাম যে মানে ওনার কোনো রোল নাই, বা গড ইজ ডেড, মৃত। হি বিকেম পার্মানেন্টলি ইনসেন ডিউরিং দ্য লাস্ট 10 years of his life. তার শেষ 10 বছর উনি একেবারে বদ্ধ পাগল ছিলেন, পার্মানেন্টলি, মানে ইরিভার্সিবল পাগল হয়ে গেছিলেন আর কি। আচ্ছা, আমরা একটু আগে টাইমটা দেখি। আমি না কিছু কিছু বাইরের কথা বললাম কারণ এই মিউজিকের পরে আর একটা জিনিস হচ্ছে স্পোর্টস, যেটা অত্যন্ত, স্পোর্টস এবং গেমস আর কি, যেটা আর কি মানে ফুটবল বলেন, আমেরিকান ফুটবল বলেন, বাস্কেটবল বলেন, বেসবল বলেন, সবকিছুই আসবে এটার ভিতরে। যেগুলা প্রফেশনালি খেলা হয়, প্রদর্শনীর জন্য খেলা হয়, বাইরে খেলা হয়। আপনি আপনার ছেলের নিয়ে একটা ফুটবল নিয়ে আপনি একটা লাথি মারলেন, ও একটা লাথি মারলো, দিস ইজ নট দ্য কেস, এটা কোনো সমস্যা না। বা আপনারা শরীরের ফিটনেসের জন্য মাঠে গিয়ে ফুটবল খেলেন, এটা কোনো ব্যাপার না। আপনি একটা ব্যাট এবং বল কিনে না আপনি আপনার ছেলে, আপনার ভাই সবাই মিলে খেললেন, এটাও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যখন ওই এখনকার স্পোর্টস বা গেমস বলতে যা বোঝায়, শরীর প্রদর্শন, জুয়া, সময়ের সৌন্দর্য প্রদর্শন। আপনারা ইসের গ্যালারি গুলো দেখছেন, যখন যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে, মানে ব্রাজিলের সাপোর্টারদের গ্যালারি নিশ্চয়ই দেখছেন একসময়, যে আজকে না দেখেন বা আগে যদি দেখে থাকেন, আমি তো একসময় দেখছি, ফুটবল খেলা দেখছি না, একসময় দেখছি। তো সবকিছু মিলায় আর কি, মানে সবকিছু মিলায় বলতেছি আমি যে স্পোর্টস এর ব্যাপারটাও খুব খুব সাবধানে করা উচিত। এখানে লাইনটা কোথায় ড্র করবেন জানা উচিত। আপনার বাচ্চা যখন একটা ব্যাট চাইতেছে, ক্রিকেটের ব্যাট খেলবে বলে, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। অথবা একটা ফুটবলের বল চাইতেছে, দিবেন, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। বা আপনি নিজে তাকে নিয়ে খেলবেন, সমস্যা নাই। কিন্তু যখনই আর এক স্টেপ আগায় গিয়ে সে প্রফেশনাল ফুটবল, প্রফেশনাল ক্রিকেট, অথবা ওই ধরনের প্রদর্শনী যেগুলো হয়, জুয়া যেগুলো হয়, বা যেগুলা পেশা হিসেবে গ্রহণ করে, সেখানে যাবেন, তখনই কিন্তু লাইনটা ক্রস করতে দিবেন না তাকে, বা নিজেও করবেন না। যাই হোক, এরপর বলতেছেন যে মোস্ট সংস অফ অল টাইপস। এখানে আমরা একটু বেশি পড়তেছি অন্য বইয়ের তুলনায়। অন্য বই কিন্তু আমরা অনেক স্কিপ করে পড়ি, এখানেও স্কিপ করে পড়ি মাঝে মাঝে, বা অনেক সময় পড়ি। কিন্তু এই বইটা অনেক ইনফরমেশনের ঠাসা, যে সবসময় আমরা আপনার স্কিপ করে পড়তে পারি না, বা স্কিপ করতে গেলে কিছু ইম্পর্টেন্ট জিনিস বাদ চলে যাবে, এই ভয়টা থাকে। সেই জন্য আমরা পারি না বা পড়ি না এইভাবে। আচ্ছা, বলতেছেন কি, মোস্ট সংস অফ অল টাইপস হ্যাভ দ্য সেম থিম অফ সেক্স এজ দেয়ার পিভোটাল পয়েন্ট। এই জন্য আমি বলছিলাম যে যাদের ছেলে মেয়েকে নিয়ে দেখতেছেন, তারা নিজ দায়িত্বে দেখবেন, কারণ কিছু কথা আসবে যে কথাগুলা সচরাচর আমি বলি না, বা আমরা বলি না, বা আমাদের ছেলে মেয়েদের সামনে বলি না। কিন্তু একটা জিনিস আমি চোখ বুজে থাকলে এটা এক্সিস্ট করে না, এটা মনে করা ঠিক না। অনেক বাবা মাই জানতে চান না তাদের ছেলেমেয়েরা কি করে। তার ছেলে দরজা বন্ধ রেখে কি করতেছে এটা জানতে চান না। যদি বাই চান্স যদি এমন কিছু আবিষ্কার করে ফেলেন যেটা একেবারে গর্হিত বা হারাম, এই ভয়ে অনেক সময় জানতে চান না যে সে কি করতেছে। এটাও আছে, কিন্তু আমি দেখছি ডিক করতে চান না, মনে করেন যে কি জানি কি দেখে ফেলবেন, কিন্তু আপনি না দেখলেই জিনিসটা ওখানে নাই তা না তো। আপনি না দেখেন, না কথা বলেন, ওই জিনিসটা, ব্যাপারটা সেখানে আসে, এবং সেটা আপনার আপনার এবং আপনার পরিবারকে ধ্বংস করার জন্য এনাফ। এই জন্য জিনিসটা আপনাকে জানতে হবে, এই জন্য জিনিসটা নিয়ে কথা বলতে হবে। কথা না বলাটা কোনো সলিউশন না।
ধামাচাপা দেওয়াটা কোনো সলিউশন না। ওই যে কাকের কথা বলি না, কাক কিছু লুকাইতে গেলে চোখ বুজে লুকায়, মনে করে সে যেহেতু দেখতেছে না দুনিয়ার কেউ দেখতেছে না। না, ব্যাপারটা তা না। ইট ইজ ভেরি মাচ দেয়ার। আপনার ঘরের ভিতরে আছে, আপনার বেডরুমে আছে, আপনার ছেলের বেডরুমে আছে। আপনি যদি তাকে একটা মোবাইল ফোন দিয়ে থাকেন, স্মার্টফোন, তাহলে আপনার ছেলের ছেলের বেডরুমে সারা পৃথিবীর সমস্ত ভাইসেস আছে। যত ভাইসেস হইতে পারে সবকিছু আছে ওখানে। একটা একটা ওই 4 ইঞ্চি বাই 2 ইঞ্চির ভিতরে, বা 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি, যাই হোক যত ইঞ্চি আছে, যতটুকু হয় মোবাইল ফোন, তার ভিতরে সবকিছু আছে। সুতরাং আপনি চোখ বুজে থাকলেও আপনার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলের বা মেয়ের যে দায় দায়িত্ব আপনার উপর দেওয়া হচ্ছে, আপনি সেই দায় দায়িত্বতে ফেল করে গেলেন, এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনার সম্মুখীন হলেন। মানে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যেটা আমরা অনেকবার বলছি, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, সেই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো আসেন একটু আগে আমরা, তো বলতেছেন মোস্ট সংস অফ অল টাইপ, পল্লীগীতি হোক, গজল হোক, রক হোক, রেগে হোক, হেভি মেটাল হোক, হিপ হপ হোক, মানে যেটাকে আমরা র্যাপ বলি, সবকটার জেনারেলি সবকটার থিম হচ্ছে, বা অলমোস্ট সবকটার থিম হচ্ছে, মানে ধরেন 99.99 থিম হচ্ছে সেক্স, কোনো না কোনো ফর্মে সেক্স বা যৌনতা। এবং এই যে বেস ইনস্টিংক্ট বলছিলাম, এটা এমন একটা ইনস্টিংক্ট যেটা সবাই আছে। এটা এমন একটা ইনস্টিংক্ট যেটা রোধ করাটা খুবই ডিফিকাল্ট, যেটা রোধ করাটা খুবই ডিফিকাল্ট। এটা ইফ না ওয়েন আমরা প্রত্যেকে এখানে ভিকটিম হইতে পারবো, ভিকটিম হয়ে যাব, হব কি না সেটা কথা না, ওয়েন থ্রেশহোল্ড ভ্যালু কার কতটুকু। সেই জন্যই এটা যেই যেই পথে ঢুকবে, বা যেই যেই পথে এই এই বিপদটা আসবে, সেই সেই পথ আল্লাহ আমাদেরকে বন্ধ করতে, রোধ করতে বলছেন। ওইগুলো হচ্ছে শয়তানের এন্ট্রির দরজা। মিউজিক হচ্ছে তার ভিতরে সবচেয়ে পরিশীলিত গুলার একটা, অ্যাপারেন্টলি যেটা মনে হবে যে হার্মলেস। আমি অনেকে বলতে শুনছি যে আর তো কিছু করে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা একটু গানই শুনে, মানে তাও ওই হেডফোন লাগায় শুনে, আর তো কিছু করে না, বাইরে যায় না, ওই বন্ধুদের সাথে বাইরে আড্ডা মারে না, রাতে বাইরে থাকে না, সন্ধ্যার পরে বাইরে থাকে না, কিছুই করে না, নাটক দেখে না, সিনেমা, একটু একটু মিউজিক শুনে। আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, মানে এইটুকুই তো চলুক, মানে যখন বুঝবে নিজে ছেড়ে দিবে। নো, এইটুকুই সব, এইটুক দিয়ে সব শেষ হয়ে যাবে আপনার। এটাই আমরা শিখবো এই বইতে, এইটুকুই দিয়ে সব শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলতেছেন সায়েন্টিফিক স্টাডিজে যেমন দেখানো হয়েছে, আগেই আমরা দেখছি, আগের চ্যাপ্টারে দেখছি যে কিভাবে সেক্সটা উপজীব্য মিউজিকের। স্লো সফট সংস ইন্সপায়ার লিসনার্স টু এঙ্গেজ ইন ইলিসিট সেক্স বাই প্রেজেন্টিং প্রিমেরিটাল লাভ অ্যাজ এ নর্ম ইন দ্য সোসাইটি। স্লো সফট সংস, আমার তো মনে আছে এই যে জগজিৎ সিং চিত্রা সিং এর মানে গজলের একটাতে বলতেছে যে এই কথাবার্তা যদি মানে বের হয়ে যায় বা বলা শুরু হয়, তাহলে এটা অনেক দূর যাবে। মানুষ জিজ্ঞেস করবে তুমি উদাস কেন থাকো, তোমার চুল অবিন্যস্ত কেন। এই যে কথাগুলো, এগুলোতে কি করতেছে আসলে? আপনি ফার্স্ট রোতে বসে শুনতেছেন, 1000 টাকা দিয়ে শুনতেছেন, কি করতেছে? প্যাশনেট লাভ, যেটা ইসলামে হারাম। প্যাশনেট লাভ বলতে কি বোঝায়? প্যাশনেট লাভ বলতে ইংরেজি ভাষায় অতি অবশ্যই এক্সট্রাম্যারিটাল এবং প্রিম্যারিটাল লাভ বোঝায়। আইদার বিয়ের আগের ভালোবাসা অথবা বিয়ে বহির্ভূত ভালোবাসা বোঝায়। এটা ইসলামে হারাম। এইটাকে কি সুন্দর আপনার কাছে প্যালেটেবল করে ফেলতেছে, কি সুন্দর আপনার কাছে গ্রহণযোগ্য। শুধু গান কেন বলি, আপনি যত উপন্যাস পড়ছেন আজ পর্যন্ত, যত উপন্যাস পড়ছেন, যত ভালো, টলস্টয় থেকে শুরু করে আপনি যার নাম, এনিথিং নেম এনিথিং, সেগুলার কি আপনার উপজীব্য কি? বিবাহ বহির্ভূত ভালোবাসা, তাই না? সুতরাং স্লো এবং সফট মিউজিক কি করে, সেটাকে আপনার নর্ম ইন দ্য সোসাইটি, এই বিবাহ বহির্ভূত ভালোবাসাকে অথবা সেক্সকে, ভালোবাসা মানে মানে আলটিমেটলি তো ভালোবাসার আলটিমেট পরিণতি হচ্ছে যৌনতা, সেটাকে আপনার কি করে, নর্ম ইন দ্য সোসাইটি। কথাগুলো শুনতে যাদের খারাপ লাগবে আমি দুঃখিত, এইভাবেই বলতে হবে কথাগুলা, তা নাইলে আপনারা বুঝবেন না, বুঝবেন না বা মানবেন না বা শুনবেন না অথবা রিয়েলাইজও করবেন না। হ্যাঁ,
এই স্পোর্টস মানে যে শারাপোভার টেনিস বা সেরেনা উইলিয়ামসের টেনিস মানে যে শরীর প্রদর্শন, এটা আপনাদের বলার পরেও আপনাদের অনেকে কনভিন্স না, আমি জানি, বলবেন যে এটা স্পোর্টস, কত সুন্দর করতেছে। অথবা আমেরিকান ফুটবল বা আমেরিকাতে যে বাস্কেটবল হয়, এনবিএ বা ওই অন্যগুলা যেগুলো আছে, বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলারের খেলা, এগুলো কি বেসিক্যালি শরীর প্রদর্শন, তাই না? খুব অল্প কিছু খেলা আছে যেগুলা ইসলাম জায়েজ মনে করে, বা যেগুলা পিওরলি শারীরিক উৎকর্ষ, যেমন জিমন্যাস্টিক বা তীর ছোড়া বা এই ধরনের আছে যেগুলার ইউটিলিটি আছে জীবনে। তাছাড়া বাকিগুলো তো শরীর প্রদর্শন, ডিফারেন্ট ডিফারেন্ট দেশের শরীর প্রদর্শন, বহুবার বলছি, আবারও বলতেছি। তার এফেক্ট দেখবেন যে এইসব যে কোনো একটা পিক অ্যান্ড চুজ করেন, একটা 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 বড় বাস্কেটবল তারকা অথবা একটা বড় ওদের ন্যাশনাল ফুটবল যেটাকে বলে এনএফএল বলে, মানে যেটা ওই যে ষাঁড়ের খেলা বলি আমি আর কি, রাগবির মতো, ওই যে কোনো একটা বড় স্টারের লাইফ দেখেন, দেখেন কি আছে ওখানে, তার লাইফে কি কি ঘটনা আছে, কিভাবে কি করছে, কি হইলো তার জীবনে, সেগুলো দেখলেই বুঝবেন। আচ্ছা, while first loud songs to do, আচ্ছা তারপর বলতেছেন while first loud songs do so, কি করে? স্লো মিউজিকের কথা বলতেছেন যে এগুলা প্রেজেন্টিং প্রিমেরিটাল লাভ অ্যাজ নর্ম ইন সোসাইটি, সুন্দরভাবে আস্তে আস্তে সন্তর্পণে আপনার কাছে একটা হারাম জিনিসকে নর্ম বানায় দেয়, যেটার পরে আপনি একটা উপন্যাস পড়ে আপনার মেয়েকে দিতে পারেন, আমার পড়া শেষ হয়েছে এখন তুই পড়, তাই না? ওই উপন্যাসে আছে যে আহ একজন বিয়ের আগে একটা প্রেম করছে, সব 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 উপন্যাসের উপযোগ্য তাই, তো বেসিক্যালি তাই, 99% উপযোগ্য তাই। আমার নাম নাম মনে পড়তেছে না, যে কোনো একটা ধরেন যেগুলা ভালো আর কি, সেগুলার কথা বলতেছি, যেগুলো সকল মানে আনা কার্নিনা ধরেন, অথবা ওয়ার এন্ড পিস ধরেন, যে কোনোটা দেখবেন উপজীব্য প্রেম, আপনি পড়ে আপনার মেয়েকে দিতেছেন, আমার পড়া শেষ এখন তুই পড়, আপনার কাছে একটু লজ্জা হচ্ছে না? আপনার কাছে একটু মানে লজ্জা নামক জিনিসটা আপনার চলে গেছে, স্লোলি গেছে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম গেছে। আমরা পড়ি না, আপনার ভালো একটা উপন্যাস পড়লে তো আগায় দেই মেয়েকে ছেলেকে, অথবা ছেলে মাকে বলতেছে বা মেয়ে মাকে বলছে আম্মা এটা খুব সুন্দর পড়ে দেখো, তো মা পড়তেছে ওইটা। এই ক্ষতিটা হচ্ছে স্লো মিউজিকের মাধ্যমে হয়। কিন্তু বলতেছেন যে ফাস্ট এবং লাউড যেগুলা, যেমন হার্ড রক বা ওই ধরনের মিউজিক গুলা কি করে, সেগুলা কি করে, ডু সো বাই স্টিমুলেটিং সেক্সুয়াল ডিজায়ার, মানে এই যে আপনাকে লিসনারকে উপর কি এফেক্ট ফেলতেছে, সেক্সটা যে পিভটাল পয়েন্ট, সেক্স কে ব্যবহার করে যে, বা সেক্স কে ইম্পোজ করে আপনার উপরে, লাউড এবং ইসে কি হচ্ছে, স্টিমুলেটিং সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড ইভেন ইনস্টিগেটিং ভায়োলেন্স ইন দেয়ার লিসনার্স। আপনাদেরকে আগেই বলছি যে প্রথম যখন এই ট্রেন্ডের রক মিউজিক ইউকেতে দেখা দেয়, আর্লি 60s অথবা লেট 50s বা ওইরকম সময়, বাবা মারা এটার এগেনস্টে আন্দোলন শুরু করছিলেন, এটা ব্যান করার জন্য। কেন? তাদের মেয়েরা এই সমস্ত মিউজিক্যাল ইসে গিয়ে, তারাও আমাদের মতো কনজারভেটিভ একদিন তো ছিলেনই, আপনারা তো জানেন, আপনারা হিস্ট্রি পড়লেই দেখবেন যে প্রথম যখন অ্যাঙ্কেল দেখা গেছে তাকে মানে নুডিটির অভিযোগ দেওয়া হয়েছে কোন একটা নাটকে বা সিনেমায় বা স্টেজে, অ্যাঙ্কেল মানে পায়ের গোড়ালিটা দেখা গেছে, এরকম ছিল তাদের সোসাইটি একসময়। তারাও একসময় হিজাব করতো, আমরা আমরা হয়তো জানি না, তাদের সমস্ত সফিস্টিকেটেড মহিলারা হিজাব করতো, মাথা ঢেকে রাখতো, তারাও একসময় এরকম ছিল। তো যাই হোক, তো বাবা মারা কেন আন্দোলন করছেন, যে একটা রক মিউজিকের কনসার্টে গিয়ে তাদের মেয়েরা হামাগুড়ি দিয়ে যার তার বিছানায় চলে যেছে, এই এই ইনসিকিউর ফিল করা, মেয়েদের ব্যাপারে ইনসিকিউর ফিল করা সকল ইসেরই একটা আপনার সকল ট্র্যাডিশনারি একটা আমি এই এই প্যারাগ্রাফ শেষ করে দিব ইনশাল্লাহ। এই প্যারাগ্রাফটার শেষ পর্যন্ত একটু থাকেন। তো টাইম হয়ে গেছে আমাদের, 10:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। তো বলতেছেন যে এই এমনকি ভায়োলেন্স, আমরা তো ভায়োলেন্সের কথা আগেই পড়লাম লিসনারদের, the slower softer songs often elevate women to the level of sex goddesses. স্লোয়ার এবং সফটার ইসে মানে মেয়েদেরকে সেক্স গডেসেস মানে যৌনতার রানী হিসাবে প্লেস করে, স্লোয়ার এবং সফটার। আমি আমি হঠাৎ আপনাদের জন্য মনে পড়ছে আমার একটা গান, রবীন্দ্রসঙ্গীত, বিধি ডাগরও আখি যদি দিয়েছিল, শুনে থাকলে শুনছেন, না শুনলেই পাপটার করতে যায় না, কবিতাটা পড়ে নেন, লিরিকটা কোথাও পাবেন। এটাতে পাম্পট্টি দিতে দিতে ফ্ল্যাটার করতে করতে এই যে বললাম সেক্স গডেসেস বানাই দিছে আর কি,
মেয়েদেরকে, একটা একটা কাউকে, তার রবীন্দ্রনাথের যে যাকে বলতে চাইছে তার কথা বলতেছে, প্রেম পর্যায়ের গান এটা। তাকে একদম মানে আহ, আমাদের আমাদের দিনে তো কোনো গডেসের কনসেপ্ট নাই, মানে গডেস বা গডেসেস মানে দেবীর কোনো কনসেপ্ট নাই, কিন্তু যাদের আছে তাদেরকে সেক্স গডেসেস মানে যৌনতার রানী বানায় দেওয়া হয়েছে। কি দিয়া? সো সফট মিউজিক। এই গজলগুলা দেখবেন কি ধরনের ফ্ল্যাটারি, কি ধরনের তৈলমর্দন, বা কি ধরনের তোষামদি, কি ধরনের বাজে কথা, বা কি ধরনের মিথ্যা কথা দিয়ে প্রেস করে এই স্লো সফট মিউজিক গুলার লিরিক গুলা দেখলে আপনি একটা আমি বললাম জাস্ট এটা বললাম, মানে এমন সব কথা বলবে যেগুলোতে একটা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ফ্ল্যাটারি করাপ্টস বোথ দ্য রিসিভার অ্যান্ড দ্য গিভার। ফ্ল্যাটারি মানে তোষামদ, যেটা যেটা সত্যি না সেই ধরনের প্রশংসা করা। বিধি ডাগর আখি যদি দিয়েছিল যেটা বললাম, সেটাতে পড়ে দেখেন কি ধরনের তোষামদ করছে একটা মহিলাকে বা মেয়েকে বা তার প্রেমিকাকে। তো সেটা তাকে কি করে? ফ্ল্যাটারি করাপ্টস বোথ, দুজনকে করাপ্ট করে, রিসিভারকে এবং গিভার। গিভার যে সেও মিথ্যা কথা বললো, করাপ্ট হলো, আর রিসিভার যে সে মিথ্যা কথাটা শুনে বাকবাকম করতে শুরু করে। সে মনে করে যে আমি তো দুনিয়ার একদম শীর্ষে উঠে গেছি, এবং ফলশ্রুতি কি? ফলাফলটা একই, বিছানায় যাওয়া আর কি। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, ওয়ার ইজ মেনি আদার্স ডিগ্রেড ওমেন টু দ্য লেভেল অফ সেক্স অবজেক্ট। আর অন্যগুলা যেগুলা স্লোয়ার না, সফিস্টিকেটেড না, লেস সফিস্টিকেটেড, চাচা ছোলা বেশি, সেগুলো তাদেরকে কি সেক্স অবজেক্ট বানায় দেয়। রিল্যাক্স, ডোন্ট ডু ইট, ওয়েন ইউ আনসার টু ইট, মানে জাস্ট একটা মেকানিজম, একটা মেশিন বানায় দিল তাদেরকে। হে ইউ ব্যাড বয়, আই এম নট ইউর লাভ টয়। আমার একটা লাভ টয়, আমার একটা গান মনে পড়লো বহু বছর আগে, 1979-এর গান। হ্যাঁ, এই এই যে কথাটা মানে নিজেই বলতেছে, হে ইউ ব্যাড বয়, আই এম নট ইউর লাভ টয়, একটা গানের প্রথম লাইন। নিজেই বলতেছে, নিজেই নিজেকে বলতেছে এই কথাটাই উনি বলতেছেন, গহর মুশতাক, যে ডিগ্রেড করে মেয়েদেরকে কিছে, ওমেন টু দ্য লেভেল অফ সেক্স অবজেক্টস, জাস্ট একটা অবজেক্ট হিসাবে, একটা বস্তু হিসাবে, একটা কমোডিটি হিসাবে, একটা ব্যবহার্য জিনিস হিসাবে, একটা পণ্য হিসাবেই করে। আপনারা জানেন, মানে আমি একটা লেখায় লিখছি না যে নিউ ইয়র্কের কথা আমি বলছি, যে নিউ ইয়র্কের সাবওয়েতে আপনার যদি হঠাৎ মনে হলো যে আচ্ছা আমি তো ভুলে গেছি টাপিরটা দেখতে কিরকম, টাপির একটা জন্তু, এটা দেখতে চেহারাটা কি আপনার মনে পড়তেছে না? আপনি ওই আহ, মানে ওইখানে খুঁজে কোথাও পাবেন না একটা টাপিরের। আজকে অবশ্য মোবাইল ফোন হয়ে গেছে, হয়তো পাইতে পারেন। আমি আগের কথা বলছি, যখন আমি যখন ইউএসএ তে যাইতাম ঘন ঘন, বা ওই সময়কার কথা বলতেছিলাম, একটা লেখায় লিখছি। কিন্তু আপনি যদি ন্যাংটা মেয়ের ছবি কিরকম, ন্যাংটা মেয়ে দেখতে কেমন হয়, আপনি 1 কোটি ছবি পাবেন নিউ ইয়র্কের সাবওয়ের ভিতরে, সব ম্যাগাজিনের স্টল গুলাতে 1 কোটি ছবি পাবেন আপনি। মানে এত এত চিপ কমোডিটি মেয়েদেরকে বানাইছে পশ্চিম এবং পশ্চিমা এন্টারটেনমেন্ট সিস্টেম। এটাই বলতেছেন, ডিগ্রেড ওমেন টু দ্য লেভেল অফ সেক্স অবজেক্টস অ্যাজ উইল বি শোন লেটার ইন দিস চ্যাপ্টার। পরে আমরা দেখবো এখানে, টু ড্র অ্যান অ্যানালজি, স্লো অ্যান্ড সফট মিউজিক রিজেম্বলস অ্যালকোহল ইন দ্যাট ইট কিল স্লোলি। তাহলে স্লো মিউজিক যেটা এবং সফট মিউজিক যেটা, এটা হত্যা করে মানুষকে, কিন্তু স্লোলি হত্যা করে, এবং সাটল, যেটা আপনি বোঝেন না যে আপনাকে হত্যা করবে। আপনি মনে করেন আচ্ছা একটু তো খাইতেছি, আমি তো নেশা অনেক মাতালকে আপনি আর্গু করতে শুনবেন যে আমি মদ খাই কিন্তু আমার নেশা হয় না। মদ খাওয়াটা তো খারাপ না, নেশা হওয়াটা খারাপ, এটা বলবে, বলে আর্গু করবে। আমি আমি নিজে শুনছি এই আর্গুমেন্ট। ফাস্ট অ্যান্ড লাউড মিউজিক অ্যাক্টস লাইক ড্রাগস। কিন্তু ফাস্ট এবং লাউড যেগুলো, সেগুলো ড্রাগের মতো কাজ করে, দ্যাট আর মোর স্টিমুলেটিং দেন অ্যালকোহল। স্টিমুলেশনটা বেশি, উত্তেজনাটা বেশি, প্রকাশটা বেশি, সাচ এস কোকেইন, হেরোইন, এবং আর আর নাম দিছে। তাহলে দুইটাই আপনাকে হত্যা করে। একটা খুব সুন্দর পরিশীলিত মোড়কে আপনাকে বুঝতে দেয় না যে এটা খারাপ, বা অত খারাপ মনে হয় একটু খারাপ আছে, ঠিক আছে, এবং সেটা আপনাকে হত্যা করে। আর আরেকটা আপনাকে খুব চাঁচাছোলা ভাবে উত্তেজিত করে এবং আপনাকে হত্যা করে। দুইটাই মানুষের ভিতরে আহ, যৌনতা এবং অবৈধ যৌনতা ইনসাইট এক্সাইট করে। একটা করে খুব স্লোলি, সুন্দরভাবে, আস্তে আস্তে, রবীন্দ্রনাথের ভাষায় যেটা বললাম। আরেকটা করে হইলো ওই এই দিয়ে আর কি, হে ইউ ব্যাড বয়, আই এম নট ইউর লাভ টয়, এরকম বলেও করে। মানে দুইটা দুইভাবে করে আর কি। আমাকে মাফ করে দিন আমার যদি কথার জন্য কেউ কষ্ট পায় থাকেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আহ, আমি সুন্দর করে কথা বললেই একটা খারাপ জিনিস সুন্দর হয়ে যাবে না, বরং একটা অসুন্দর জিনিসকে অসুন্দর করে দেখাইতে পারলেই বুঝবো যে কিছুটা হইলেও সার্থক হয়েছে আমার প্রচেষ্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।